দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালিবিদ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত হন। আজকে আমরা আসলে কথা বলতে চাই, আমরা জানি যে এই করোনাকালীন অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা হয়েছিল এবং নানান রকম আসলে কর্মসূচি হাতে নেওয়া হয়, 23টিরও বেশি প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয়, তার আসলে সফল বাস্তবায়ন কতখানি হলো এবং অর্থ ছাড় কতখানি হলো এবং সব মিলে আসলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে এই প্রণোদনার যে একটি বড় ভূমিকাও রয়েছে এবং একই সঙ্গে সমালোচনাও রয়েছে। আমরা সম্প্রতি গণমাধ্যমে দেখেছি প্রণোদনা প্যাকেজ পেতেও অর্থাৎ প্রণোদনা অর্থ পেতে ঘুষ এবং সানেমের সাম্প্রতিক একটি জরিপ বলছে যে এখনও কিন্তু একটি বড় অংশ আসলে মাত্র 65% প্রতিষ্ঠান আসলে প্রণোদনার অর্থ পায়নি। তো সার্বিকভাবে এই ধরনের তথ্য পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হয়েছেন। জনাব মিন নাসির আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবিসিসি এর সাবেক সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। প্রণোদনার অর্থ নিয়ে জনাব মিন নাসির হোসেন, একজন ব্যবসায়ী হিসেবে, সাবেক ব্যবসায়ী নেতা হিসেবে আপনার পর্যবেক্ষণ এবং মূল্যায়ন জানতে চাইব। সার্বিকভাবে আমরা সম্প্রতি সানেম গবেষণা সংস্থা সানেম একটি জরিপ প্রকাশ করেছে। তারা আসলে 5 শতাধিক প্রতিষ্ঠানের সাথে কথা বলে এই জরিপটি প্রকাশ করে এবং সেখানে তারা বলছে যে 65% প্রতিষ্ঠান কিন্তু আসলে এখনও প্রণোদনার অর্থের যে বাস্তবায়ন সেটি পায়নি। তো বড় অংশ আসলে পায়নি। এই যে অভিযোগ, এই সার্বিকভাবে আসলে প্রণোদনার জন্য যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যে এই যে এত বড় কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু সেখানে যদি আমরা অর্থ ছাড়ই করতে না পারি, বাস্তবায়নই করতে না পারি, তাহলে তার যে প্রকৃত সুফল সেটি আসলে কতখানি মিলবে? জনাব মিন নাসির হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে কোভিড সিচুয়েশন যখন ডেভেলপ হলো এবং বিপর্যস্ত অর্থনীতি, তখন সরকার সঠিক সময়ে কিন্তু সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা ঘোষণা করে। বিশেষ করে শিল্প ক্ষেত্রে যে মাঝারি বা বৃহৎ, সেখানে 30,000 কোটি টাকা, আর ক্ষুদ্র এবং মাইক্রো যে ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলির জন্য 20,000 কোটি। তো এই যখন দেওয়া হয় তখন আসলে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলির মধ্যে অনেক বোঝাপড়া হয়, অনেক সার্কুলার কিন্তু বিভিন্ন সময় এইটা একটা প্রণয়নের দিকে অনেক সময় লেগে যায় এবং অনেক নিটিগিটি ছিল, সেগুলি কমপ্লিট করে বৃহৎ যারা আছে তারা মোটামুটি পাওয়া শুরু করলেন প্রায় 3-4 মাস পরের থেকে। মে, আমার যদি ভুল না হয় তাহলে মে মাসে এইটা ডিক্লেয়ার করা হয়েছে, তারপর থেকে 3-4 মাস পরে মধ্যে মোটামুটি একটা রোল আউট শুরু হয়। কিন্তু ক্ষুদ্র মাঝারি, ক্ষুদ্র এবং যে মাইক্রো যে সেক্টরের জন্য 20,000 টাকা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু অদ্যাবধি কিন্তু রোল আউট সম্পূর্ণ এবং দীর্ঘ সময় লেগেছে, প্রায় 1 বছর লেগেছে। এর অন্যতম কারণ হচ্ছে ব্যাংকগুলির একটা অনীহা, কারণ ব্যাংকগুলি এখানে সিকিউর থাকতে চেয়েছে। তারা মনে করেছে যে এইটা ডিফল্ট হয়ে যেতে পারে, কারণ এই সমস্ত ক্ষুদ্র মাইক্রো যারা, তারা অনেকে ব্যাংকিং আওতার মধ্যে নেই এবং তার ব্যাংক সবসময় চিন্তা করে যে ফলব্যাক সিচুয়েশনে সিকিউরিটাইজেশন কি হবে। এই জিনিসগুলি মাথায় রেখে ব্যাংকগুলি কিন্তু খুব কনজারভেটিভলি ডিল করার জন্যই কিন্তু মূলত এত দেরি হয়েছে এবং যে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে সে টাকাটা আসলে সেক্টরে যত প্রয়োজন, কারণ আমাদের এই সেক্টরে কিন্তু প্রচুর শিল্প বাণিজ্য রয়েছে ক্ষুদ্র আকারে, নিশ্চয়ই দোকান বলেন, অন্যান্য যে সমস্ত ছোট ছোট মেশিন টেশিন যারা চালায় বিভিন্ন সময়, এইগুলি কিন্তু এই আওতায় পড়ে। সংখ্যা কিন্তু অনেক, এই 20,000 কোটি টাকা দিয়ে সেটা কভার করা সম্ভব না। তারপরে আবার দেখা গেছে যে 20,000 কোটি টাকা ডিসবার্স করা হয়নি। সেই জন্য আমি মনে করি যে এই জায়গাটা ভীষণ একটা ঘাটতি সৃষ্টি হয়েছে, কারণ প্রচুর লোক এই সেক্টরে রয়েছে, লক্ষ লক্ষ লোক, এবং এদের সবাই কিন্তু একটা বৃহৎ অংশ কিন্তু পুঁজি হারিয়ে ফেলেছে। জি জনাব মিন নাসির হোসেন, কোনো কোনো খাত কিন্তু আছে যেখানে আসলে দেখা গেল যে 10% খরচ করা যায়নি, এমন অনেক খাত আছে যে কোনো কোনো খাতে হয়তো। জি, এইগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল কোনো ইয়ে নেই, যেমন তথ্যভিত্তিক কোনো ইয়ে নেই যে কারা পাবেন কারা, আমাদের কিন্তু সেই স্টাডি নাই। যে আজকে আমরা এখনো জানি না যে ধোলাইখাল ভিত্তিক বা ইংলিশ রোড ভিত্তিক যে ছোট ছোট লাইট ইঞ্জিনিয়ারিং, সেগুলো কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে নেই। তো যার জন্য হয়েছে কি ব্যাংকে তো এই লোকগুলির অ্যাক্সেস খুব কম, ব্যাংক তো ডেকে এনে নর্মালি দিতে চাইবে না আনলেস
সে যদি মনে করে যে সে প্রবেন ট্র্যাক রেকর্ড আছে এবং সে ডেট সার্ভিসিং করতে পারবে, সেই জায়গাটাই হচ্ছিল অসুবিধা হয়েছে। এবং ব্যাংক সবসময় প্রোটেক্টেড থাকতেছে। তারা একটা ইয়ে সরকারের কাছে আবেদন করেছিলেন যে ডেট সার্ভিসিং এর যে ইয়ে আপনার প্রোটেকশনের একটা চেয়েছিল, সেটা হয়নি বিভিন্ন কারণে। যদিও দীর্ঘদিন আলোচনা হচ্ছে যে ক্রেডিট গ্যারান্টি স্কিম যেটা বলা হয়েছে, সেটা হয়নি। কিন্তু আমি মনে করি যে এইখানে সরকারের আরো বলিষ্ঠ ভূমিকা দরকার ছিল। কেন বাংলাদেশের আজকের যে অর্থনীতি, সেখানে 20,000 কোটি টাকা খুব একটা বড় নয়, জিডিপি হিসাবে দেখলে খুব বেশি নয়। জি, কিন্তু এই লোকগুলিকে কিন্তু মেইন স্ট্রিমে আনা দরকার ছিল। অনেকেই কিন্তু পথে বসে গেছে, অনেকে শহর ছাড়া হয়ে গেছে, গ্রামে চলে গেছেন, সেখানেও তারা কর্মসংস্থান পাচ্ছে না। মানুষ যে দেখা যাচ্ছে যে দরিদ্র থেকে হত দরিদ্রতে পরিণত হচ্ছে এবং দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে। এই জায়গাটা কিন্তু আমরা সামষ্টিক অর্থনীতির বিচারে আমরা এগুলি কিন্তু ইনস্টিটিউশন এগুলি জি। আনতে পারিনি। না জি, আনতে পারার ব্যর্থতার জন্য আজকে এই লোকগুলি কিন্তু ভীষণ একটা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়েও এখন রয়ে গেছে। নিশ্চয়ই জনাব মীর নাসির হোসেন, আমরা আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে এই প্রণোদনা বাস্তবায়নের অন্যতম অংশীজন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক যুক্ত রয়েছেন জনাব মফিজুর রহমান। জনাব মফিজুর রহমান, আজকে আমরা আলোচনার শিরোনামে রেখেছি প্রণোদনার প্রাপ্তি অপ্রাপ্তি। শিরোনামে যখন কথা বলছি তখন আসলে আমরা সানেমের জরিপের কথা বলছিলাম, যে সানেমের যে সাম্প্রতিক জরিপটি তারা আসলে প্রকাশ করেছে, সেখানে তারা বলছে মাত্র 21% মতো প্রতিষ্ঠান আসলে প্রণোদনার অর্থ পেয়েছে, বাকিরা আসলে পায়নি। তো এই বাস্তবতাটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এবং এসএমই ফাউন্ডেশন আমরা জানি যে তাদের নিজেদের জায়গায় বেশ কিছু সাফল্য রয়েছে তাদের বাস্তবায়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে আসলে সার্বিকভাবে পর্যবেক্ষণটি জানতে চাইবো যে এই যে জরিপ এবং এই যে বাস্তবতা প্রণোদনার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পেরেছি কিনা? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমাদের নাসির হোসেন সাহেব যে কথাগুলো বললেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের এসএমই খাতের জন্য যে পরিমাণ প্রণোদনার দরকার ছিল, সেই তুলনায় কিন্তু প্রাপ্তির পরিমাণটা, আমি বলছি বরাদ্দের পরিমাণটা আসলে অপ্রতুল। 20,000 কোটি টাকা আসলে আমাদের সামগ্রিকভাবে চিন্তা করি ইকোনমি, আপনার হচ্ছে যদিও জিডিপিতে এসএমই খাত বলা হচ্ছে 25% কন্ট্রিবিউট করছে, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন তাহলে কর্মসংস্থান কিন্তু 80% উপরে। তো সেই ক্ষেত্রে এই করোনা প্যান্ডামিকে আমাদের যে উদ্যোক্তারা যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তুলনামূলকভাবে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে এই যে 20,000 কোটি টাকা, এবং সেটাও তো আসলে পরিপূর্ণভাবে যদি শতভাগ বিতরণ করা যেত, তাহলে আমরা বলতে পারতাম যে 20,000 কোটি টাকা প্লাস পরবর্তীকালে যে 1500 কোটি টাকা এসএমইদের জন্য বিশেষ দেওয়া হয়েছে, তো সেটা একদম শতভাগ আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন কথা হচ্ছে যে এই 20,000 কোটি টাকা ধরে নিলাম আমরা গত 30 জুন পর্যন্ত রাফলি 80% ব্যাংকগুলো বিতরণ করেছে, এবং পরবর্তীকালের 1500 কোটি টাকার মধ্যে একমাত্র বিসিক এবং এসএমই ফাউন্ডেশনের 150 কোটি শতভাগ, আর বাদ বাকি রাফলি 50% বিতরণ হয়েছে। তো এখন সামগ্রিকভাবে তাহলে আমরা চিন্তা করেন যে এত বিশাল সংখ্যক ছোট ছোট উদ্যোক্তাদের মধ্যে 20,000 কোটি টাকা পুরোপুরি বিতরণ হলো না, আর বাকি যে গতবার যে 570 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ, তাও কিন্তু আমরা শতভাগ বিতরণ করতে পারলাম না। তাহলে কি দাঁড়ালো এই যে আমাদের ছোট ছোট উদ্যোক্তারা আসলে ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত থেকেই গেল, তাদের কাছে আমরা পৌঁছতে পারলাম। সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না। আমি যেটা রাসিফ ভাই বললেন যে ব্যাংকগুলোর কেন তারা কিছুটা অনীহা প্রকাশ করেছে, তারা চিন্তা করছে যে এই টাকাটা দিলে বোধহয় ফেরত আসবে না, যে কথা আমি সবসময় বলে থাকি। সরকারে থাকতেও বলেছি, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান হিসেবে পিঠাকে দিয়েছিলাম, তখনও বলেছি, এখনো বলছি যে আমাদের দেশের ব্যাংকগুলো বিশাল বিশাল অঙ্কের যখন তারা বরাদ্দ দেয়, হাজার হাজার কোটি টাকা লোন দেয়, যেটা আমরা পরবর্তীকালে কাহিনী শুনি, যেগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, ব্যাড লোনে রূপান্তরিত হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে তারা এইসব লোন নিয়ে, তাদের বেলা এত সব ডকুমেন্ট দেখতে হয় না, দেখা লাগে না, তারা তাহলে কি দেখে দেয়। অথচ ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে এই কাগজ সেই কাগজ নানা রকম কাগজ দিয়ে দেওয়ার কথা বলে আসলে এইটা করতে পারি নাই। হ্যাঁ, এখানে কিছুটা সত্যতা আছে যে আমাদের যারা ছোট উদ্যোক্তা, তার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট সকলের নাই, তার ব্যাংকে একটা ওইভাবে ট্রানজাকশন নাই, তার বিজনেস রেকর্ডটাও সে ঠিক মতো হয়তো রাখে না, টাকার কথাও নয়, কারণ সে তো এই লাইনে কখনো অভিজ্ঞতা না। এবং এই করোনা প্যান্ডামিকে যে তারা ক্ষতিগ্রস্ত হবে, এই তথ্য যদি তাদের আগে থেকেই জানা থাকতো, তাহলে হয়তো তারা এই রেকর্ডটা সব মেনটেন ঠিকঠাক করে রাখতো, যাতে করে এরকম একটা প্রণোদনার সুযোগ আসলে তারা সেটা নিতে পারবে। বিষয়টি আসলে সেরকম ছিল না। তো সামগ্রিকভাবে আমি বলবো যে এই প্রণোদনার প্যাকেজটি সানেমের যে গবেষণায় এসেছে সঠিক,
এখানে তো আসলে লুকানোর কিছু নাই। সত্যিকার অর্থে আমাদের এসএমই উদ্যোক্তারা, বিশেষ করে ছোট ছোট উদ্যোক্তারা কিন্তু এই কোনো ধরনের প্যাকেজটা সবার কাছে পৌঁছায়নি এবং সবাই বিষয়টি জানেও না। এই তথ্য সালামের প্রতিবেদনে চলে এসেছে। জি, এখন আমাদের যেটা করতে হবে আসলে বিষয়টি একটু ব্যাপকভাবে জানাতে হবে এবং আরো বেশি পরিমাণ প্যাকেজ সরকারকে এসএমইদের জন্য বরাদ্দ করতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আপনি অনেক সুনির্দিষ্ট করে কিছু বিষয় আসলে উত্থাপন করেছেন যে এই বাস্তবতা আসলে আমাদেরকে এর মধ্যেও এগিয়ে যেতে হবে। আমরা এমিন নাসির হোসেন আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে সানেমের জরিপের আরও দু একটি বিষয় নিয়ে একটু আপনার মতামত জানতে চাইবো যে সেখানে তারা আসলে বলেছিলেন যে বিশেষ করে আগের প্রান্তিকে আমাদের যে বেশিরভাগ ব্যবসা অর্থাৎ 64% ব্যবসায়ী এখনও মনে করেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার যে প্রক্রিয়া বা পুনরুদ্ধার সেটি এখনও দুর্বল আসলে, সেটি 60%-এরও বেশি ব্যবসায়ী মনে করেন। মাত্র 9% বলছেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার সবল তাদের যে জরিপ। এখন আসলে আমাদের যে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বা আমরা যেভাবে পুনরুদ্ধার করবার চেষ্টা করছি, আপনার কাছে কি মনে হয় যে এই জরিপের বাস্তবতা এবং আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ আসলে বা আপনার ব্যবসায়িক পরিধি অনুযায়ী আপনি সেটিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? জনাব মিন নাসির। আপনাকে ছোট্ট করে রিপিট করতে হবে, কারণ কয়েকবার মানে ভয়েস ড্রপ হয়ে গেছে। জি, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে সানেমের একটি জরিপ বলছে, সাম্প্রতিক জরিপ, সেখানে অন্য একটি বিষয় নিয়েও তারা বলছেন যে আসলে 64% ব্যবসায়ী মনে করেন যে অর্থনৈতিক পুনরুদ্ধার দুর্বল। তো এই যে অর্থনৈতিক পুনরুদ্ধার, আমাদের আসলে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াটি আপনার কাছে কি মনে হচ্ছে, কতখানি সবল এটি, এবং আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকেই যদি বলেন যে আসলে পুনরুদ্ধার কতখানি দ্রুত হচ্ছে আমাদের আসলে? আসলে তো পুনরুদ্ধারটা একটা সময়ের ব্যাপার, কারণ হচ্ছে বৈশ্বিক অর্থনীতির সাথে আমাদের অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়েছে, জি, কিন্তু তার মধ্যে কিন্তু বাংলাদেশ গত বছর জুনের পর থেকে যখন মোটামুটি খোলা শুরু করলো, তারপরের থেকে বেশ কয়েকটা সেক্টর কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে বা এর কাছাকাছি পর্যায়ে হয়েছে। কিন্তু সামগ্রিক অর্থনীতি তো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কতগুলি সেক্টর দেখেন, কতগুলি সেক্টর ভালো হয়েছে। গার্মেন্টসটা জি, ভালো করেছে। তারা পুনরুদ্ধার হয়েছে। ফার্মাসিউটিক্যালস, হেলথ রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট আছে তাদের ইন্ডাস্ট্রিগুলি গ্রো করছে, কারণ নতুন নতুন আইটেম এখানে সংযোজিত হয়েছে। যেমন স্যানিটাইজেশন আইটেম আগে ব্যবহৃত হতো, মাস্ক ব্যবহৃত হতো, পিপি গুলি, এগুলি কিন্তু বেড়েছে এবং ফার্মাসিউটিক্যাল অ্যাজ এ হোল উল্লেখ রয়েছে সেই সেক্টরে। কিন্তু আবার যদি দেখেন আপনি সার্ভিস সেক্টরের মধ্যে পর্যটন, পরিবহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে। দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য ঘুরে দাঁড়ানো কিন্তু সহজ না। মাঝে মাঝে লকডাউন হয়েছে, সেই জন্য কিন্তু আমরা সেই একটা বাস্তব অবস্থা দেখতে পাচ্ছি না। কারণ জি, আবার করোনা পরিস্থিতি ওয়েভ চলছে। কিছুদিন আগে ভালো ছিল, আবার 2 মাস খুবই খারাপ ছিল, আবার এখন একটু ভালো আছে, আবার কখন থার্ড ওয়েভ আসবে জানি না। এই জি, এই জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত করোনা পরিস্থিতি, টিকাদান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত একটা পর্যায়ে না আসে, কেননা আমরা হার্ড ইমিউনিটি বাংলাদেশের মতো একটা দেশে করা কিন্তু খুব দুরূহ। এটা 70% লোককে নিশ্চয়ই। আপনি যদি টিকার আনতে সেটা সময় সাপেক্ষ। কারণ বাংলাদেশ যদিও টিকার ব্যাপারে কিছু হিকাপ হলেও কিন্তু ভালো করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা হয়তো অত অপ্রতুলই রয়ে গেছে। তো সেই জায়গাটা যদি আপনি হেলথটাকে যদি ইনশিওর না করতে পারেন, লোক নিশ্চয়ই। যদি চলাচল ঠিকভাবে না করতে পারে এবং কর্মক্ষেত্রে তার কাজ না করতে পারে, যে ভীতিটা এখনো কাজ করছে, সেই ভীতিটাও তো থেকে বেরিয়ে আসতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে। আমাদের সমস্যা হচ্ছিল যে আমাদের মানুষের সচেতনতার খুব অভাব। জি, এখানে শুধু মাস্কটা ব্যবহার করলে কিন্তু অনেক উপর হয়, কিন্তু সেটা কেটে কেউ যায়। জি, মানতে চায় না। তো এই পরিস্থিতিগুলি যতক্ষণ উন্নয়ন না হচ্ছে ততক্ষণ অর্থনীতি তো পুনরুদ্ধার সম্ভব না। এবং নিশ্চয়ই। এটা আমরা সামনে বছরের মিড 2022-তেও পারবো কিনা সন্দেহ আছে, আমাদের আরো নিশ্চয়ই। সময় লাগতে পারে। এটি আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নিশ্চয়ই আমরা জনাব মিন নাসির হোসেন এবং মফিজুর রহমান আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইবো আমাদের আসলে পরবর্তী করণীয় অর্থনৈতিক পুনরুদ্ধারে। তার আগে একটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের। দর্শক ভ্যালিবিদ সংলাপে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আলোচনার সাথে থাকবেন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি প্রণোদনার প্রাপ্তি অপ্রাপ্তি শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন। জনাব মীর নাসির হোসেন আমাদেরকে সময় দিয়েছেন, বিসিসিআই সাবেক সভাপতি, এবং একই সঙ্গে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাই। বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে আসলে সুনির্দিষ্ট করে আপনারা বলেছেন। এই পর্যায়ে একটু জানতে চাইব যে প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সানেমের জরিপের বিষয়গুলো নিয়ে আসলে বলছিলাম যে তারা আসলে অনেকগুলো বিষয় নিয়ে তুলে ধরেছেন। সেখানে তারা বলছেন যে মাত্র 21% ব্যবসায়ী বা প্রতিষ্ঠান তারা প্রণোদনার অর্থ পেয়েছে, তার মানে বড় অংশ আসলে পাননি। সেক্ষেত্রে এসএমই খাতের কিছু সাফল্য রয়েছে, এসএমই ফাউন্ডেশন বা বিসিকের কথা বলছিলেন, কিন্তু বাকি যে স্টেক হোল্ডাররা রয়েছে তারা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে এবং কিছু কিছু প্যাকেজ রয়েছে যেগুলোর বাস্তবায়ন অগ্রগতি খুব সামান্য। তো বিশেষ করে কৃষিকাজ যান্ত্রিকীকরণ থেকে শুরু করে বা চামড়া খাতের শ্রমিকদের সহায়তা, এরকম আরও বেশ কিছু খাত রয়েছে যেগুলো আরও বেশি গতি পেতে পারতো, আমাদের অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সহজ হতে পারতো। তো আমরা আসলে এই পর্যায়ে জনাব মফিজুর রহমান আপনার কাছ থেকে জানতে চাইবো যে অর্থনীতি পুনরুদ্ধারের বিরতির আগে জনাব মীর নাসির হোসেন অনেকগুলো বিষয় নিয়ে বলছিলেন যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আসলে আমরা এখন কোন কর্মসূচিগুলো আসলে বেশি অগ্রাধিকার বা প্রাধিকার পাওয়া উচিত বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমি মনে করি যে এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সকল পর্যায়ের উৎপাদনটা চলমান রাখা, এটা প্রথম কাজ হচ্ছে। কোন অবস্থাতে যেন আমাদের উৎপাদন প্রক্রিয়াটা কখনো কোথাও আর ব্যাহত না হয়। যে কোনো মূল্যেই হোক আমাদের এই উৎপাদন যে ধারাবাহিকতা, সেটা ছোট বড় মাঝারি সকল শিল্পে আমাদের উৎপাদনশীলতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে, অর্থাৎ কোথাও যেন উৎপাদন বন্ধ না থাকে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই উৎপাদনের সঙ্গে সঙ্গে বাজারটাকে পুরোপুরি চালু করে দিতে হবে, অর্থাৎ বাজার ব্যবস্থাপনায় যেন কোনো অবস্থাতেই, সেটা আপনার ইন্টারনাল মার্কেট বা অভ্যন্তরীণ বাজারে হোক এবং এক্সপোর্টে হোক, এক্সপোর্টের ক্ষেত্রে যত রকম বাধা, ছোটখাটো বাধা থাকুক না কেন, ডাইভার্সিফাইড হয়েছে নতুন মার্কেট খুঁজে হলেও আমাদের এক্সপোর্টকে সচল রাখতে হবে। তবে আমি যেটা মনে করি, বিশেষ করে আমি যেহেতু এসএমই ফাউন্ডেশন নিয়ে কাজ করি, আমাদের এসএমই উদ্যোক্তাদের যে মার্কেট ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ তাদেরকে বাজারের সঙ্গে এই কেনা বেচার বিষয়টিতে একেবারে অ্যাজ ইউজুয়াল এই করোনার এই যে আপনার স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে হলেও আমাদের বাজারটাকে সচল রাখতে হবে, যাতে আমাদের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য তারা সময় মতো বিক্রি করতে পারে। এবার আসি আপনার দ্বিতীয় প্রসঙ্গ, সেটা হচ্ছে আমাদের যে প্রণোদনা প্যাকেজ। আসলে দেখেন, এই আমাদের যেটা এসএমই উদ্যোক্তারা নানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেটা আমি আগেও বলেছি। এখন দরকার তাদের একেবারে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। আমি মনে করি ব্যাংকগুলো এবং আমাদের মতো যে সমস্ত প্রতিষ্ঠানকে প্রণোদনা প্যাকেজ সরকার দিয়ে রেখেছে, এইটা একেবারে ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে। এই ক্ষেত্রে আমি এসএমই ফাউন্ডেশনের সাফল্যের গল্প একটু শোনাই। আমরা আসলে কিভাবে সফল হলাম। আমরা তো নিজেরা ঋণ বিতরণ করি না, আমরা কিন্তু সরকার যখন আমরা শুনেছি যেটা আমরা আমাদেরকে প্রণোদনা প্যাকেজের বিতরণের দায়িত্ব দেওয়া হবে 2 কোটি টাকা, দেন কিন্তু আমরা নীতিমালা প্রণয়ন করে ফেলেছি এবং সরকারি অর্থ বিভাগের জিও করার আগে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিকভাবে আমরা 5-6টা মিটিং করেছি। আমাদের উদ্যোক্তাদের সঙ্গে আমরা সরাসরি সংলাপ করেছি যে কিভাবে আপনারা পেতে পারেন, এবং আমাদের এসএমই ফাউন্ডেশনের প্রত্যেকটি কর্মকর্তাকে আমরা ফোকাল এন্ড ডেপুটি ফোকাল পয়েন্ট হিসেবে যুক্ত করে 14টি ব্যাংক এবং নন ব্যাংক প্রতিষ্ঠানের সঙ্গে একেবারে ওভারনাইট ডে টু ডে আলাপ আলোচনা করার ব্যবস্থা করেছি। এর মাধ্যমে কিন্তু আমরা 100 কোটি টাকা 1.5 মাসের মধ্যে সফলভাবে দিয়েছি, এবং আপনি জেনে খুশি হবেন যে 200 কোটি টাকা আমরা পেয়েছি। সেটা গতকাল সকল ব্যাংকের সঙ্গে আমি বসেছিলাম যে এবারে 200 কোটি টাকা কিভাবে আমরা বিতরণ করবো। সেই ক্ষেত্রে আমাদের নীতিমালায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা, আমরা কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছি, যেটা আগামী 2 তারিখের বোর্ড মিটিং এ পাশ হবে। এবং একই সঙ্গে আগামী 4 তারিখ আমি শেষ করছি, সকল উদ্যোক্তা এবং ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন এবং আমাদের এসএমইদের সঙ্গে কথা বলবো যে আপনারা 100 কোটির অভিজ্ঞতার যে সমস্যাগুলো ফেস করেছেন সেটা দূর করার জন্য আমরা এই 200 কোটির ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারি, তাদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আমরা আগাবো। আমরা বিশ্বাস করি আমরা 31শে ডিসেম্বরের মধ্যেই 200 কোটি দিব এবং সরকারের কাছে আরো টাকা চাইবো বিতরণের জন্য। নিশ্চয়ই আমরাও সেটি আশা করব যে এটি আসলে হওয়া উচিত, যে অর্থ প্রণোদনা বাস্তবায়নই যদি না করা যায় তাহলে সেটি আসলে শুধুমাত্র ঘোষণা পর্যায়ে থেকে তো আসলে এর সুফল আসলে মিলবে না। জনাব মীর নাসির হোসেন, আপনার কাছ থেকে আরও একবার এই বিষয় নিয়েই আসলে জানতে চাইব, প্রণোদনার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। অনেকের মধ্যে আসলে অপ্রাপ্তির হতাশাও রয়েছে। আমরা সম্প্রতি একটা এমন সংবাদও দেখেছি যে প্রণোদনার অর্থগুলো আসলে অনুৎপাদনশীল খাতে কেউ আসলে সেটির সুযোগের অপব্যবহার করেছেন। আবার এমন সংবাদ হয়েছে যে এই প্রণোদনার অর্থ পাবার জন্য ঘুষ দেবার, এটি আজকের পত্রিকাতেও আপনি হয়তো খেয়াল করবেন যে গণমাধ্যমে এসেছে যে প্রণোদনার অর্থ পাওয়ার জন্য ঘুষ দেওয়া হয়। এই যে বিষয়গুলো, এটি আসলে পীড়াদায়ক বিষয় কিনা, এবং সার্বিকভাবে আসলে এই প্রণোদনার অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে
এই যে বিলম্ব হওয়া বা এই যে জটিলতা, এটির জন্য আসলে কে দায়ী বা আপনার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বা কারা দায়ী? আসলে আপনি যেটা বলছেন তার হয়তো আংশিক সত্য, কারণ আমরা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপের মানুষ নই। বাংলাদেশের যে দুর্নীতি বা যাই বলেন, অব্যবস্থাপনা বলেন, সেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। হয়তো কিছু কিছু ব্যাংকে এটা থাকতে পারে, যারা বা আর্থিক প্রতিষ্ঠানে কেউ কেউ হয়তো উৎকোচ গ্রহণ করতে পারে না, অথবা আমি ঠিক জানি না, কিন্তু আমরা জানি অনেক ব্যাংকই প্রফেশনালি যারা করছে তারা কিন্তু ঠিক মতো করেছে, দিয়েছে। বিশেষ করে বৃহদেরটা, ক্ষুদ্রটা তো আমি বলেছি যে ক্ষুদ্রটা এখনো সম্পূর্ণ দেওয়া সম্ভব হয়নি। তো আপনার এই যে যেটা মহিজুর রহমান সাহেব বললেন যে ওনারা 100 কোটি টাকা দিয়েছেন, 200 কোটি টাকা ডিসেম্বরের পর দিয়েছেন, এইটা কিন্তু মহাসমুদ্রের বাড়িবিন্দুর মতো। যতটা রিকোয়ারমেন্ট এই সেক্টরের জন্য, আমার মনে হয় 50,000 কোটি টাকা দিলেও এটা সম্পূর্ণ করা সম্ভব হয় কিনা আমি জানি না। নিশ্চয়ই। সেখানে এটা অত্যন্ত অপ্রচলন। না, ভালো কাজ করছেন, আমি ওনাদেরকে নিরুৎসাহিত করতে চাই, নিঃসন্দেহে। সাধুবাদ জানাই, জি। সাধুবাদ জানাই। কিন্তু 100-200 কোটি টাকা দিয়ে আমরা কোনো এই সেক্টরে ভাগ্য উন্নয়ন করতে পারবো বলে আমার মনে হয় না। তো সেই জায়গা বরাদ্দ বাড়াতে হবে। এবং এখানে দায়িত্ব যে কথাটা আপনি বলেছেন, আমি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ের যথেষ্ট দায়িত্ব রয়েছে। কারণ কতগুলি নীতি আমি আপনাকে বলি, ব্যাংকগুলির উপরে একটা বলা আছে যে এগ্রিকালচার ক্রেডিট যদি সার্টেন পার্সেন্টেজ অফ দেয়ার লোন ডিসবার্সমেন্ট না হয়, তো বাংলাদেশ ব্যাংক কিন্তু সেখানে অনেক কিছু করা ব্যবস্থা নেই, নিশ্চয়ই। ব্যবস্থা নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিতে পারত, যে ব্যাংকগুলির বরাদ্দ দেওয়া হয়েছে, ব্যাংকগুলির তো বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের থেকে, সেগুলি কেন ডিসবার্সমেন্ট হলো না? সেই জন্য জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নিশ্চয়ই। নিশ্চয়ই জবাবদিহিতার জায়গাটি আসলে আরো জোরালো হতে পারত। হ্যাঁ, জবাবদিহিতার সংস্কৃতি আমাদের সমাজে কমে যাওয়ার ফলে এই জিনিসগুলো হচ্ছে। এটা শুধু ব্যাংকিং সেক্টর, সব সেক্টর, ব্যাংকিং সেক্টর বিচ্ছিন্ন কিছু নয়। আমি মনে যে সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এটা অত্যন্ত একটা জাতীয় সমস্যা। সেখানে সরকার টাকা দিচ্ছেন, বাজেটারি প্রভিশন থেকে দিচ্ছেন, সেইখান থেকে যদি ডিসবার্স না হয়, লোকের কাছে না যায়, তাহলে উপকারটা হলো কি? সমস্ত প্রচেষ্টাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট ভূমিকা রয়েছে এখানে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। তাদের আরো একটু হার্শ হতে হবে, তা নাহলে হবে না। জি, জনাব মিন্নাসের, এই যে একটু সানেমের জরিপে যেখানে বলছে যে 29% উদ্যোক্তা কিংবা তাদের প্রতিনিধি আসলে ঘুষ দাবির অভিযোগ করেছে, যে এই প্রণোদনার অর্থ পাওয়ার জন্য তাদের ঘুষ দিতে হয়েছে, সেটি হয়তো 29% হয়তো সানেমের জরিপ, সেটি যদি আমরা ধরে নিই যে আরো কম 20%, এটি আসলে কিভাবে দেখবেন এই বিষয়টিকে? তো আমি তো আগেই বললাম, আমরা খুব বিচ্ছিন্ন দেশে, ব্যাংকিং সেক্টরের সাথে বা অর্থনীতির সাথে যারা সম্পৃক্ত, তারা যে বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নয়। কারণ বাংলাদেশের সামগ্রিক অবস্থার একটা প্রতিফলন ছিল, সেটা হতেই পারে, কিন্তু ঢালাও ভাবে এটা বলার কোনো সুযোগ নেই। জি। হয়তো বিচ্ছিন্ন ভাবে হতে পারে সানামে, এবং মানুষ তো সবসময় একটা মানি ডিসবার্সমেন্টে কিন্তু সবসময় দেখবেন একটা করাপশন এসে যায়। আপনি ওই যে জমি, যেখানেই নগদ টাকার লেনদেন থাকে, জমি যখন অধিগ্রহণ করে তখন যে ট্রানজেকশন হয়, সেখানে কিন্তু অনেক এইগুলি অনেক বেশি করাপশন সেখানে দেখা যায়। হ্যাঁ, তো টাকার সাথে অনেক কিছু সম্পৃক্ত। তবে এটা ধারাও ভাবে বলার কোনো সুযোগ নেই। হয়তো কিছু কিছু জায়গায় হচ্ছে বা হতে পারে, আমি সে হলেও আমি আশ্চর্য হব না। কিন্তু সামগ্রিকভাবে আমরা যে পরিমণ্ডলে রয়েছি সেখানে কিন্তু এটা দেখি, সেটা আমার চোখে পড়ে। জি, নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আরও কথা বলতে চাই। আরেকটা বিরতি থেকে ফিরে এসে আরও বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি দর্শক, এই ভ্যালিবিথ সংলাপে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরেকবার স্বাগত জানাই এই ভ্যালিবিথ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত রয়েছেন, জনাব মিন্নাসির হোসেন, সাবেক সভাপতি বিসিসিআই, এবং মফিজুর রহমান রয়েছেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছে। এই পর্যায়ে আর দু একটি বিষয় নিয়ে আসলে আপনাদের কাছে বিশদ আকারে জানতে চাইব। জনাব মিন্নাসির হোসেন, আপনার কাছ থেকে আসলে জানতে চাইব যে প্রণোদনার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আসলে অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং
অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধরনের আসলে মধ্যমেয়াদী পরিকল্পনার কথা আপনি বলছিলেন, সে বিষয়গুলো নিয়ে উঠে এসছে। এই পর্যায়ে একটু জানতে চাইবো যে উদ্দেশ্য নিয়ে আসলে এই যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তার বাস্তবায়ন না হলে তো আসলে সুফল মিলল না। আবার সরকারের দিক থেকে আসলে কি মনে করেন যে এক ধরনের নীতি সহায়তা আছে কিনা, আবার শর্ত শিথিল করলেও টাকার অপব্যবহার করার সম্ভাবনা থেকে যায়। তো এই দুইয়ের অবস্থান অনেকটা সাংঘর্ষিক কিনা, এবং এই বিষয়টি আসলে কিভাবে সমাধান করা যেতে পারতো বা যেতে পারে, এবং আমাদের বোধহয় অনেক ক্ষেত্রে এরকম রয়েছে যে নীতির সমস্যা, আবার অন্যদিকে শর্ত শিথিল হলে সেই টাকাটার অপব্যবহারও হয়ে যায়। কাকে জিজ্ঞাসা করেছেন? জি, জনাব মিন্নাসির হোসেন, আপনাকেই বলেছিলাম আচ্ছা। এই বিষয়টি। জি, আসলে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ইকোনমিক কস্ট বেনিফিট রেশিও। আমি কত টাকা খরচ করে কি বেনিফিট পেলাম। আমার হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ইটস আ ওয়েস্ট, কিন্তু আলটিমেটলি দেখা যাবে ইট মে ব্রিং মোর বেনিফিট। সেই জায়গাটা দেখতে হবে। আজকে ব্যাপারটা ছিল হয়তো এই প্রসেসে কিছু লস হয়ে যেতে। আমাদের এনপিএল রেশিও এখন ব্যাংকগুলিতে মোর দেন 10%, এবং এইটা সরকারি হিসাবে 91,000 কোটি টাকা ডিফল্ট হয়ে রয়েছে। যদিও আইএমএফ এর তথ্য যদি নেওয়া হয়, তারা এর সাথে যোগ করে যেগুলো স্টে অর্ডারের মধ্যে রয়েছে শত শত কোটি, প্লাস হচ্ছিল মানে কোর্টের স্টে অর্ডারে, আর প্লাস হচ্ছিল রাইট আপ যেগুলি করা হয়েছে, এগুলি দিলে আইএমএফ এর হিসাবে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। তো এইটার বিরাট অঙ্ক। সেইখানে আমরা 20-30 হাজার কোটি টাকার কথা বলছি। এই জায়গায় যদি মানে আমি বলি না যে ডিফল্ট করুক ইয়ে হোক, কিন্তু যদি কোনো কারণে মানে লিগ্যাসি হিসাবে বা হয়ে যায়, সেইটা তো বড় করে দেখার অবকাশ নেই। কারণ হচ্ছে যে আমাদের আলটিমেটলি দেখতে হবে যে বেনিফিটটা, আলটিমেট বেনিফিট আমার ক্ষুদ্র ব্যবসায়ীগুলি একটু ঘুরে দাঁড়াতে পারবে, তাদের কর্মসংস্থান, তারা দরিদ্র সীমা থেকে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই জিনিসটা তো আমাদের বিবেচনায় আনতে হবে। আর আমি যে কথাটা আগেও বলেছিলাম, রেগুলেটরি অথরিটির যথেষ্ট ভূমিকা রয়েছে। ইমপ্লিমেন্টেশন, সরকার তো ভালো নীতি করে দিয়েছে, ভালো উদ্যোগ নিয়েছে। সরকার তো মানে একক প্রধানমন্ত্রী অফিস থেকে ইমপ্লিমেন্ট করবে না, এটা সরকারের বিভিন্ন অঙ্গ যেগুলি রয়েছে সেই করবে। রেগুলেটরি অথরিটির তো যথেষ্ট ভূমিকা রয়েছে, যে তাদের তো এক্সট্রা ইকো করতে হবে যে গভর্নমেন্ট যেটা চায়, প্রাইভেট সেক্টর যেটা চায়, অর্থনীতিবিদরা চায় বা অর্থনীতি যেটা ডিমান্ড করে, সেটাকে তো ফুলফিল করতে হবে। তো এই জায়গায় আমি মনে করি যে কিছু শৈথল্য রয়ে গেছে, সেই জায়গাটাকে ওভারকাম করতে হবে যাতে এই জিনিসগুলি পৌঁছায়। এবং সরকারের কাছে আর একটা আবেদন আমার, যে এর পোর্টফোলিওটা অনেক বাড়াতে হবে, বরাদ্দ অনেক বাড়াতে হবে, এবং পর্যায়ক্রমে আরো লোককে কিন্তু এর আওতায় আনতে হবে। তা নাহলে আমরা এই ব্যাপক সমস্যার কিন্তু সমাধান করতে পারবো না, এবং অর্থনীতি তখন ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে না। জি, জনাব মিন্নাসের, এই যে আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলারও জারি করা হয়েছে যে খেলাপির ক্ষেত্রে যারা এবার এই করোনার কারণে ডিসেম্বরের মধ্যে 25% আসলে ঋণের অর্থ পরিশোধ করতে পারবেন, তাদেরকে আর খেলাপির আওতায় আনা হবে না। এই যে একটি সুযোগ দেওয়া হয়েছে, এটিকে আসলে কি মনে হয় আপনার? আসলে এর আগে একটা সুযোগ দেওয়া হয়েছে, ক্লাসিফিকেশন করা যাবে না, 2 পর্যন্ত ছিল, এখন এটা দেওয়া হয়েছে। তো যে জিনিসটা হচ্ছে যে আসলে তো অনেকে সার্ভিসিং করতে পারছে, তবুও যদি আমি মনে করি যে 25% দিয়ে যদি কেউ মানে রিশিডিউল করে স্বল্প মেয়াদি আর কি, সেটা খুব খারাপ না। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে রিশিডিউলে অনেক দীর্ঘ মেয়াদে কিন্তু মানে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে আর কি, বিশেষ ক্ষেত্রে। তো এইখানে হয়তো আমাদের তো গ্রেস পিরিয়ডটা চলবে, আর আমি তো বলছি 2022টা পুরোটাই আমাদের লেগে যাবে হচ্ছে অর্থনীতি আসলে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে নিশ্চয়ই সময় লাগবে। আর 25% আমি মনে করি ইজ এ রাইট ডিসিশন এই সময়। জি, এটি আসলে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আসলে এই সুযোগ দেওয়া হয়েছে। আমরা এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, আপনার কাছ থেকেও এই একই বিষয় নিয়ে আসলে জানতে চাইবো যে আমরা যে কথাটি বলছিলাম, জনাব মিন্নাসির হোসেনও বলছিলেন যে আমাদের পলিসিগত যে সমস্যা নিয়ন্ত্রক সংস্থার ক্ষেত্রে, আবার একই সঙ্গে সেই শর্ত শিথিল করলে টাকার অপব্যবহার হয়ে যাওয়ার শঙ্কা, এই দুয়ের মধ্যে একটি বোধহয় পারস্পরিক সাংঘর্ষিক সম্পর্ক। তো এই বিষয়টি আসলে আমাদের আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো, মূল্যায়ন জানতে চাইবো মূলত, যে আসলে আপনাকে ধন্যবাদ। আসলে আমিও নাসির হোসেন সাহেবের সঙ্গে একমত পোষণ করছি। দেখেন, সবসময় শর্ত শিথিল করলেই যে আবার
আপনি সাফল্য পাবেন সেটাও না। কারণ হচ্ছে ওই যে একটু আগে নাসির ভাই বললেন যে আমরা তো আসলে এই গ্রহেরই মানুষ, এদেশেরই মানুষ। সংস্কৃতির ঐতিহ্য কিছু বিষয় আসলে ঐতিহ্যগতভাবে একটু রিল্যাক্স করলে সেক্ষেত্রে আমরা হয়তো ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে চলে আসবে, এটা হতে পারে, নট আনলাইক। তবে সেটা যেমন ঠিক একই সঙ্গে এই বিশেষ একটা পরিস্থিতি থেকে উদ্ভাবনের জন্য, অর্থাৎ করোনা প্যাকেজের যে প্রভাব, নেগেটিভ ইফেক্ট থেকে উত্তরণের জন্য আপনাকে কোথাও কোথাও একটু ছাড় দেওয়া লাগবে। এবং নাসির ভাই তুলনা দিয়ে একবার উদাহরণ দিয়ে বোঝালেন যে আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা তো মামলা মোকদ্দমা নানাভাবে এবং আমরা অনেক কাছে পৌঁছতেই পারছি, টাকা হয়ে আছে। তো সেই বিবেচনায় এই প্রণোদনা প্যাকেজের 20,000 কোটি টাকা বিশেষ করে এসএমইদের জন্য যেমন কিছুই না, একেবারে নস্যি বলা যায়। তার মানে এই নয় যে আমরা এই টাকাটা জলে ফেলে দেবো, এই টাকাটা ফেরত আসবে না, কখনোই প্রত্যাশা করি না। কিন্তু আপনার রেকর্ড কি বলে? আপনি যদি দেখেন যে বড় বড় উদ্যোক্তা বা ব্যবসায়ীদের যে ঋণ খেলাপির কথা তথ্য, সেই তথ্যের সঙ্গে কিন্তু এসএমইদের যে ঋণ ফেরত দেওয়ার যে রেকর্ড, এটা কিন্তু খুবই ভালো। আপনারা জেনে খুশি হবেন যে এসএমই ফাউন্ডেশন 2009 সাল থেকেই কিন্তু আপনার ঋণ দিয়ে আসতেছে, আপনার সেটাকে বলি ক্রেডিট হোলসেলিং 9%। সেখানে আমাদের এই রিটার্নের হার কিন্তু 99.95%, অলমোস্ট জিরো। তো এবং আমরা আশা করছি আমরা যে 100 কোটি টাকা দিয়েছি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এবার, সেটাও শতভাগে ইনশাআল্লাহ রিটার্ন হবে। কারণ আমরা দেখে শুনে আমাদেরকে ব্যাংকাররা ঠিকই চমৎকার ভাবে তাকে প্রকৃত উদ্যোক্তাদেরকে দিয়েছে। এবং ছোট ছোট উদ্যোক্তারা সময় মতো টাকাটা পেলে, যেটা আমি আগেও বলেছি, তাদের উৎপাদনটা যদি ঠিক মতো কন্টিনিউ করতে পারে, বাজারটাকে ধরতে পারে, তাহলে কিন্তু তারা এই টাকা ফেরত মেরে দিবেন না বা ফেরত দেবেন না এমনটি প্রত্যাশা করা যায় না। 10% আপনাকে ধরে নিতে হবে, প্লাস মাইনাস 10% এটা হতে পারে। বাট সেই ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটার মধ্যে একটু শিথিল করে এই কাভারেজটা বাড়ানো দরকার, এবং যেটা রেগুলেটরি অথরিটির আরেকটু আপনার নজরদারি বাড়িয়ে এই টাকাটা সময় মতো বিতরণের নিশ্চিত করতে হবে। এবং আরো বর্ধিত হারে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বিশেষ করে এসএমইদের জন্য আরো বেশি বরাদ্দ বাড়ানো, এবং একই সঙ্গে খুব সহজ ভাবে যেন ব্যাংকগুলো বিতরণ করতে পারে, তাদেরকে সেই রকম ইনস্ট্রাকশন দেওয়া। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে একটা মনিটরিং থাকা জরুরি। তাহলেই কেবল আমি মনে করি যে আমাদের উদ্যোক্তারাও সফল হবে, তারা তাদের উৎপাদনশীলতা অব্যাহত রাখতে পারবে। সবচেয়ে বড় কথা, যারা কাজ হারিয়েছেন এই করোনার কারণে, তারা আবার কাজে ফিরতে পারবেন, তাদের সামাজিক অবস্থার উত্তরণ ঘটবে। এবং আমি মনে করি সমাজ থেকে এই নানা রকম ছোটখাটো অপরাধ, যেটা কিন্তু এখন বেড়ে গেছে বেকার থাকার কারণে, বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে, সেটাও দূর হবে। সার্বিকভাবে অর্থনীতিকে সচল এবং মানুষের জীবন মান উন্নীত করার জন্য আমাদের এই প্রণোদনা প্যাকেজটাকে বাড়ানো এবং সঠিক বিতরণ নিশ্চিত করা খুবই জরুরি। নিশ্চয়ই, কেননা আমাদের আসলে অনেকগুলো প্যাকেজ, সব মিলে 28টির মতো প্যাকেজ আসলে এই অর্থনীতি পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়, 28টি প্যাকেজের, এবং সেখানে 1,31,000 কোটি টাকা বাস্তবায়ন চিত্র হয়তো কিছুটা হতাশাজনক, তবে এখন নিশ্চয়ই সেটি নতুন করে আবার ভাববার সময় এসছে। জনাব মফিজুর রহমান, একই সঙ্গে জনাব মিন্নাসির যে বিষয়গুলো শুরুতে বলছিলেন যে আমাদের অনেক লোক নতুন করে দরিদ্র হয়েছেন, উদ্যোক্তারা অনেকে আসলে কেউ কেউ ড্রপ আউট হয়েছেন, গ্রামে ফিরেছেন। তো আপনারা এসএমই ফাউন্ডেশন একেবারে মাইক্রো লেভেলে কাজ করেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন। আপনাদের জরিপ বা আপনাদের নিজেদের ডেটাবেস থেকে আপনারা কি দেখছেন যে ঝরে পড়েছে কি পরিমাণ উদ্যোক্তা এই সময়, আসলে এই ধরনের কোনো তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে রয়েছে কিনা? এবং এই ঝরে পড়াদের যে অবস্থা আসলে পরবর্তীতে তো আমাদের তদারকি করবার যে বিষয়, সেটিও তো আসলে আমাদের বোধহয় কাঠামোতে বা সক্ষমতায় হয়ে ওঠে না। ইনফ্যাক্ট আমি যেটা বলছি যে আমাদের এসএমই ফাউন্ডেশনের ওইভাবে নিজস্ব মেকানিজম নাই, আমরা স্টাডি ভাবে করি না। আমরা বিভিন্ন অন্যান্য যারা করেন তাদের যে তথ্য থেকে আমি সামাপ বলতে পারি, রাফলি বলা হয়ে যে থাকে রাফলি 15 থেকে 20% বা কোনো একটা রিপোর্ট আসছে যে 21% উদ্যোক্তা তাদের কাজ হারিয়েছেন বা কাজ সীমিত করে দিয়েছেন। তো আমার মনে হচ্ছে এখন কিন্তু সেটা 10% কম বেশি হবে না। কারণ অনেকে আবার আপনার একটা কথা বলতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বিকল্প উদ্যোগ নিয়েছে। অনলাইন মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আবার অনেক উদ্যোক্তা আবার ফিরে এসেছে, তারা সেই জায়গাটা কিন্তু বেশ ভালো একটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে রাফলি 10% এর বেশি এখন আর সেরকম উদ্যোক্তা নাই। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের প্রণোদনা প্যাকেজ এবং অন্যান্য, এখন যেহেতু ইকোনমিটা স্বাভাবিক হচ্ছে, চলাচল স্বাভাবিক হচ্ছে, বাজার স্বাভাবিক হচ্ছে, সেক্ষেত্রে এই সংখ্যাটাও তারা আবারও তাদের কর্মকাণ্ডে ফিরে আসতে পারবে। আমরা তাদেরকে নানাভাবে মোটিভেট করে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে ট্রেনিং দিয়ে তাদের এই প্রণোদনা যুক্ত করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি। সেই কাজটা আমরা ভালোভাবে করছি। আশা করছি যে অল্প সময়ের মধ্যে যারা এখনো পর্যন্ত ফিরতে পারেনি, তারা খুব সহসাই তাদের ব্যবসা এবং কাজের মধ্যে ইনশাআল্লাহ ফিরে আসতে পারবেন। নিশ্চয়ই, আমরাও সেই প্রত্যাশা করি। জনাব মিন্নাসির হোসেন, আমরা অনুষ্ঠান শেষ করব আপনার শেষ বক্তব্যের মধ্য দিয়ে। আপনার শেষ কথা একটু শুনতে চাই, যে এই জনাব মফিজুর রহমানের সাথে আপনি যদি কিছু সংযুক্ত করেন। আসলে আমি বলতে চাই যে আমাদের এসএমই ফাউন্ডেশন
যেটা হয়েছে এখন, মানে কিছু কর্মসংস্থান বাড়ছে, কারণ অবস্থার উন্নতি হয়েছে, সেক্টরগুলি প্রায় সবগুলি খুলেছে। এখন যেটা দরকার হচ্ছিল যে তাদেরকে অর্থনৈতিক সহায়তা দিতে হবে, নিশ্চয়ই। তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বলেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অনেক জায়গায় কিছু 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 জায়গায় ছাড় না দিলে এই অবস্থা হবে না। আমরা তো ছাড় দিয়ে দেখেছি যে আজকে গার্মেন্টস যখন খুললো সেখানে বিরাট ছাড় দিয়েছে, অনেক রিস্ক নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে, অনেক সমালোচনার মধ্যে, কিন্তু দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট। আমরা কিন্তু গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস তখন ঘুরে দাঁড়িয়েছে, জি। হ্যাঁ, তো সেই জন্য কিছু নীতি সহায়তা দিতে হবে এবং অর্থনৈতিকভাবে ছোট ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে, নিশ্চয়ই। তারা যাতে পূর্ণাঙ্গভাবে আবার মূল স্রোতধারায় ফিরে আসতে পারে। নিশ্চয়ই। আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে আসলে অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও সেটি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের যে কথা বলছিলেন যে একেবারেই কটেজ ইন্ডাস্ট্রি যাদের অতি ক্ষুদ্র যারা রয়েছেন তাদেরকেও আসলে সুযোগ দেওয়া হলে আমাদের অর্থনীতি কিন্তু সচল হবে এবং জোরালো হবে। আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আগামী দিন আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।